আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন কথা শোনা যাচ্ছে কিনা আর লেখা দেখা যাচ্ছে কিনা। তাহলে কথা শোনা গেলে আর লেখা দেখা গেলে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারবো। আর যারা যারা লাইভটি দেখছেন কাইন্ডলি তারা লাইভটি শেয়ার করে দিবেন, কারণ আমি আজকে চাচ্ছি যে লাইভটা যেন সবাই দেখতে পারে। এখনই আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক ম্যাথ সলভ করব যেগুলো বিগত পরীক্ষায় এসেছে। তো আশা রাখি সকলে শেষ পর্যন্ত থাকবেন। ওকে, ঠিক আছে। কথা কি শোনা যাচ্ছে? ওকে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, একটু কথা বলে নিই। ব্যাংক ম্যাথ আর বিসিএস ম্যাথের মধ্যে যেই পার্থক্যটা সেটা হচ্ছে বিসিএস ম্যাথে সচরাচর বেসিক ম্যাথ থেকে প্রশ্ন হয়, আর ব্যাংক ম্যাথে হচ্ছে আপনার একটু ডিপ কোশ্চেন হয়, একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন হয়, ইংলিশে হয়, বেসিকও থাকে, মানে সকলের একটা সম্মিলিতভাবে এটা হয়, ব্যাংক ম্যাথে কোশ্চেনগুলো হয়। তো আজকে আমরা বিগত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আগে অনেক চাকরির পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করবো ইনশাআল্লাহ। আমরা শুরু করব এখনই। প্রথম যে কোশ্চেনটা আছে, এই প্রশ্নটা এসেছিল প্রবাসী কল্যাণ ব্যাংক 2018 সালে। আচ্ছা, আমরা প্রশ্নটাকে পড়ি, প্রশ্নটা পড়ার পরে কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। লেখা আছে, আচ্ছা লেখাটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে, একটু ওয়েট করি আমরা। নেটের জন্য অনেক সময়ই হয়ে যায়, আপ ডাউন করলে একটু প্রবলেম হয়। ঠিক হয়ে যাবে এখনই, ওয়েট করি আমরা, একটু ওয়েট করি, কিছু স্টুডেন্ট আসুক, আসলে আমরা স্টার্ট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক হয়েছে, আশা রাখি এখন আমরা ক্লাসটা করতে পারি। লেখা আছে হোয়েন এ সার্টেন নাম্বার ইজ ডিভাইডেড বাই 7, মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যা, সার্টেন নাম্বার মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যায়। বলছে দ্য রিমাইন্ডার ইজ 0, যখনই 7 দ্বারা ভাগ করা যাবে তখনই তার ভাগশেষ থাকবে হচ্ছে 0। পরে বলছে ইফ দ্য রিমাইন্ডার ইজ নট 0, যদি ভাগশেষ 0 না হয়, হোয়েন দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 14, বলছে 14 দ্বারা যদি ভাগ করা যায় তখন ভাগশেষ 0 হবে না। দেন দ্য রিমাইন্ডার মাস্ট বি, বলছে ভাগশেষটা কত হবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, বাংলা কথাটা বলছি। বাংলা কথাটা বলেছে যে একটা সংখ্যাকে যদি আপনি 7 দ্বারা ভাগ করেন তখনই আপনার ভাগ শেষ হবে 0। আবার বলছে 14 দ্বারা যদি ভাগ করেন তখন আর ভাগশেষ 0 হবে না। যদি 0 না হয় তাহলে কোন সংখ্যাটা সেই ভাগশেষটা হবে? এখানে 4টা অপশন আছে। 1 নম্বর হচ্ছে 7, তারপর হচ্ছে 5, 3 অ্যান্ড লাস্ট ওয়ান আছে আপনার 8। এক্ষেত্রে আপনার যেটা করব সেটা হচ্ছে, কিছু অঙ্ক হয় কি যে অঙ্কটা আমরা যখন করি ডিরেক্টলি অঙ্কের থেকে আমরা উত্তরটা বের করতে পারি, আর কিছু অঙ্ক হয় যে না, আমরা অপশন থেকে উত্তর বের করি অঙ্কের সাথে মিল রেখে। তাহলে এটা ওইরকমই একটি অঙ্ক যেখানে আমরা অপশন থেকে অঙ্কটা মানে উত্তরটা বের করব কিন্তু অঙ্কের সাথে মিল রেখে। যেমন আমাকে প্রথম কন্ডিশনটা কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে 7 দ্বারা ভাগ করা যাবে 0 হবে, তার মানে হচ্ছে যেটাকে 0 হয় ভাগশেষ তার নিশ্চিত ওইটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন এখানে দেখব যে এর মধ্যে কোনটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনে দেখবেন ক নাম্বারটাই মিলে যায় 7 দ্বারা বিভাজ্য। এবার মনে করেন এখানেও আরেকটা থাকলো, মনে করেন এখানে 14 থাকতো, সাপোজ খ নাম্বারে 5 না থেকে 14 থাকতো, তখনও তো এটা 7 দ্বারা বিভাজ্য হতো। যদি 7 দ্বারা 2টা বিভাজ্য হয় তখন আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। সেকেন্ড কন্ডিশনে বলছে যে 14 দ্বারা যদি ভাগ করি তখন আমার রিমাইন্ডার 0 হওয়া যাবে না। তার মানে আপনি দেখেন এটাকে 7 দ্বারা ভাগ করা গেছে, এটাকেও 7 দ্বারা ভাগ করা গেছে, কিন্তু এটার কিন্তু ভাগশেষ 7 দ্বারা ভাগ করলেও হয় 0, আবার 14 দ্বারা ভাগ করলেও হয় 0। তার মানে এটা কন্ডিশন অনুযায়ী হচ্ছে না। তাহলে কীরকম করলে কন্ডিশন অনুযায়ী হবে আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা।
মনে করেন আমরা যদি যেহেতু 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এগুলো সব 7-এর গুণিতক হবে, যেগুলাই 7-এর গুণিতক হবে সেটাই হবে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন আমি যদি বলি 7, তারপরে বলি 14, তারপরে বলি 21, তারপরে বলি 4 × 7 = 28, তারপরে বলি 35 ডট 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 ডট, আরও অনেক হতে পারে। তাহলে ফার্স্ট কন্ডিশন 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা ভাগ করা যাবে এবং ভাগশেষ 0 হবে। সবগুলাকে 7 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ 0 হয়। এবার বলছে 14 দ্বারা 0 হওয়া যাবে না, তাহলে 14 দ্বারা যদি ভাগ করলে 0 হওয়া না যায়, তার মানে এই যে 14, এই 14টা আসবে না। আবার বলছে 14 দ্বারা 0 হওয়া যাবে না, তখনই তার রিমাইন্ডার কত হবে। আপনি একটু খেয়াল করেন, প্রথম 7 আর এই 14 বাদ দেওয়ার পরে যতগুলা আছে সবগুলার 14 দিয়ে ভাগ করেন। যেমন 21কে যদি 14 দিয়ে ভাগ করেন দেখবেন 7 আপনার রিমাইন্ডার থাকে। 28কে যদি এভাবে ভাগ করেন দেখবেন 7 রিমাইন্ডার থাকে। একমাত্র কই হচ্ছে সেই রিমাইন্ডার বা ভাগশেষ যাকে আমি 7 দ্বারা ভাগ করলে 0 হবে, আর 14 দ্বারা ভাগ করলে আপনার এই রিমাইন্ডার থাকবে, অর্থাৎ 0 হবে না। আমরা আশা করি বুঝতে পেরেছি। এই অঙ্কটা একদম সোজা একটা অঙ্ক ছিল। এই অঙ্কে প্রবলেম আছে কিনা একটু কথা বলতে হবে। হ্যাঁ, আর আপনারা কাইন্ডলি যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, প্রত্যেকে লাইভটা তার নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দেন। আমরা চাই যেন সবাই এটা দেখুক। আমরা আরও আজকে কঠিন অঙ্ক আছে, অনেক বিন্যাস সমাবেশের অঙ্ক আছে, আমরা দেখবো আজকে একটু একটু পরে, সামনে ইনশাল্লাহ পাবো। ওকে, আমরা আসেন কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, যদি কোনো প্রবলেম থাকে কাইন্ডলি বলবেন যে এখানে আমার সমস্যাটা হচ্ছে, আমি আবার লাগলে প্রয়োজনে বুঝিয়ে দেব, একবার না হোক অন্যভাবে বুঝিয়ে দেব। প্রশ্ন নাম্বার 2 কি বলছে দেখেন, বলছে এ 2 ডিজিট নাম্বার। আচ্ছা, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হ্যাজ 3 ইন ইটস ইউনিট ডিজিট। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, দ্য সাম অফ ইটস ডিজিট ইজ 1/7 অফ দ্য নাম্বার। বলছে সাম অফ ইটস ডিজিট মানে হচ্ছে অঙ্কগুলোর যোগফল, ইজ 1/7 অফ দ্য নাম্বার, ওই সংখ্যাটার 7 ভাগের 1 ভাগ। হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে সংখ্যাটা কত? তাহলে এখানে দেখেন আপনার এখানে যে তথ্যটা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার ইউনিট ডিজিট দেওয়া আছে 3, মানে একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে 3, বাট দশক স্থানীয় অঙ্ক কিন্তু এখানে নাই। তা আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এটা রিটেনটা করব, দ্বিতীয়তে পরে যেটা করব সেটা হচ্ছে দ্রুত জানি 5 সেকেন্ডের ভিতরে অঙ্কটা করতে পারি সেই কৌশলটা দেখব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে রিটেনটা করি। যেহেতু আপনার ইউনিট ডিজিট দেওয়া আছে 3, তাহলে আমরা লিখি ইউনিট ডিজিট লেট লাগবে না, এখানে দেওয়াই আছে, এটা ইউনিট ডিজিট হচ্ছে 3। তাহলে আমরা ধরে নিলাম লেট 10 ডিজিট হচ্ছে এক্স, আমরা ধরে নিচ্ছি এটা যেহেতু রিটেন করছি 10 ডিজিট এক্স। অতএব দ্য নাম্বার, সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যা 10 দিয়ে 10 ডিজিটকে যদি 10 দিয়ে গুণ করি এবং ইউনিট ডিজিট যোগ করি তাহলে ওই সংখ্যাটা বের হয়ে যায়। আমরা বাংলায় বলতে পারি 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে এখানে আপনি দেখবেন 10 ইন্টু এক্স 10 ডিজিট প্লাস হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে আমার সেই সংখ্যাটি। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী কি বলছে? প্রশ্ন বলছে সেকেন্ড লাইনে দেখেন লেখা আছে দ্য সাম অফ ইটস ডিজিট ইজ 1/7 অফ দ্য নাম্বার ইটসেলফ। মানে কি, যে এই যে অঙ্কগুলোর যোগফল, তাহলে অঙ্ক আমার আছে কি, একটা আছে 3, একটা আছে এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 3 অঙ্কগুলোর যোগফল। এবার আপনাকে বলছে যে 1/7 অফ দ্য নাম্বার, তাহলে এই নাম্বারটা কি আছে? নাম্বারটা আছে 10x প্লাস 3। তাহলে 10x প্লাস 3 হচ্ছে ওইটার নাম্বার বা সংখ্যা। তাহলে এটার বলছে 7 ভাগের 1 ভাগ হবে এই ইউনিটগুলোর ডিজিটের যোগফল। এটা হচ্ছে আমার অঙ্ক বলে দিছে, মানে শর্ত বলে দিছে। এখন শর্ত অনুযায়ী যদি আমরা করতে চাই তাহলে আমরা এইভাবে করবো। এবার আর গুণ করবো 7x প্লাস হচ্ছে 21, 7 আর 3 গুণ দিলে 21, আর এখানে আমার থাকবে 10x প্লাস হচ্ছে 3। এবার এই এক্সগুলো আমার 7x মাইনাস 10x, আর এখানে আমার যাবে 3 মাইনাস 21। তাহলে আমরা যদি বিয়োগ করি এখানে থাকবে মাইনাস 3x, আর এখানে আমার থাকবে মাইনাস 18। এভাবে করলে এক্সের ভ্যালু দাঁড়াবে 6, কারণ 3 দ্বারা যদি ভাগ করি তখনই আমার এটার ভ্যালু হবে 6।
এবার আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এক্সটা আমার কি ছিল? এক্সটা আমার ছিল 10 ডিজিট, মানে কি দশক স্থানীয় অঙ্ক। তাহলে নাম্বারটা কি হবে? নাম্বারটা হবে নাম্বারটা হবে 10 ইন্টু 6 প্লাস হচ্ছে 3 ইকুয়াল দাঁড়াবে 63। এই 63 হচ্ছে এটার অ্যান্সার। আমি আবার বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে এ 2 ডিজিট নাম্বার হ্যাজ 3 ইন ইটস ইউনিট ডিজিট মানে কি একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। বলছে দ্য সাম অফ ডিজিট ইজ 1/7 অফ দ্য নাম্বার। বলছে এই অঙ্কগুলোর যদি আমি যোগ করি তাহলে সেটা হবে ওই সংখ্যাটার 7/1 তাহলে আমরা তো সংখ্যার দশক স্থানীয় অঙ্ক জানি না, আর একক স্থানীয় অঙ্ক প্রশ্নে দেওয়া আছে, তাহলে ধরে নিলাম দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর একক স্থানীয় অঙ্ক প্রশ্নে দেওয়া আছে 3। তাহলে নাম্বারটা হবে কি? নাম্বারটা হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তার মানে কি 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, তাহলে 10x প্লাস 3 হচ্ছে সেই নাম্বার। এবার আমরা শর্ত অনুযায়ী লিখি, অঙ্কগুলোর যোগফল লিখলাম, এরপর বলছে সংখ্যা লিখলাম। প্রশ্ন বলছে অঙ্কগুলোর যে যোগফলটা হবে সেটা হবে সংখ্যার 7/1। এই 7/1 করে বাকিটা ক্যালকুলেশন করেছি। এবারে হলো কথা, এত বড় অঙ্ক কি প্রিলিমিনারিতে করা যাবে কি না? নেভার, এত বড় করে প্রিলিমিনারিতে করা যাবে না। তাহলে আমরা কিভাবে করব? আমরা এবার দেখবেন অঙ্কগুলো করব হচ্ছে এইভাবে করে, মানে উইদিন 5 সেকেন্ড or 10 সেকেন্ড এর ভিতরে অঙ্কটা সমাধান করব। কিভাবে দেখি, প্রথমে আমাকে বলছে এ 2 ডিজিট নাম্বার হ্যাজ ইউনিট ডিজিট 3। তা আপনি দেখবেন যেহেতু এটা একটা সংখ্যা, আপনি দেখবেন এর ইউনিট ডিজিট কোনটায় 3 আছে। তাহলে দেখলাম বি, সি অ্যান্ড ডি এই তিনোটার 3 আছে, তার মানে এ নাম্বার অটোমেটিক্যালি বাদ। এবার এ নাম্বার যদি বাদ দেই তাহলে আমরা দেখব পরের প্যারায় কি আছে। পরের লাইনে বলছে দ্য সাম অফ ডিজিট। তাহলে সাম অফ ডিজিট মানে কি, এই যে অঙ্কগুলো আছে একটা 7 একটা 3 6 3, এই অঙ্কগুলোর আমরা যোগ করব। তাহলে যোগ করে দেখেন 7 আর 3 হয় হচ্ছে আমার 10। প্রথম বি নাম্বারে 7 যোগ 3 সমান হচ্ছে 10। এবার পরে বলছে 1/7 অফ দ্য নাম্বার, তাহলে 7/1 করলে ফ্র্যাকশন আসে, তাহলে বিও বাদ। আমরা যাব সিতে। সিয়ে দেখেন 6 আর 3 যদি আপনি যোগ করেন দাঁড়াবে হচ্ছে 9। এবার আপনি আচ্ছা বলছে কি, আচ্ছা সংখ্যার 63, আচ্ছা আমার যোগ করলে দাঁড়াবে 9। এই যে 63 হয়েছে, এই 63 আপনি 9 দিয়ে ভাগ দেন। 9 দিয়ে ভাগ দিলে দেখবেন অটোমেটিক্যালি 7 চলে আসছে। অর্থাৎ অথবা আপনি 63 7 দিয়ে ভাগ দেন, দেখবেন অটোমেটিক্যালি এই সাম অফ ডিজিট চলে আসছে। তাহলে আমরা কিভাবে করলাম? আমরা হচ্ছে অঙ্কগুলো যোগ করব, যোগ করে দেখব কত হয়, কত হওয়ার পরে 7 দিয়ে গুণ দিব, দেখব সংখ্যাটা হয় কিনা, অথবা সংখ্যাটাকে ওই যোগফল দ্বারা ভাগ করব, দেখব 7 হয় কিনা। যদি হয় তখনই হবে এটা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে অপশন দিয়ে আমরা করতে পারবো। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা 2টা অঙ্ক করেছি, এই 2টা অঙ্কের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা বলবেন। আর কাইন্ডলি সবাই লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই শেয়ার করে দিবেন। আর কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন, এই 2টা অঙ্কের ভিতরে একটু কমেন্ট করবেন যে প্রবলেম আছে কিনা। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারবো। হ্যাঁ, একটু দেখেন এই 2টা অঙ্কে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে, ইনশাআল্লাহ অনেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, একটু শেয়ার করে দিবেন লাইভটা, প্রত্যেকে তার আইডি থেকে শেয়ার করে দিবেন লাইভটা। এই 2টা অঙ্কে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, একটু বলবেন প্রবলেম আছে কিনা এই 2টা অঙ্কে। আচ্ছা, রুবেল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। হ্যাঁ, প্রবলেম আছে কিনা একটু বলবেন, তাহলে আমরা নেক্সট আরও বড় বড় অঙ্ক আছে, আমরা ভেঙে ভেঙে এটাকে করব। ওকে, ঠিক আছে, নেই মনে হয়, তাহলে আমরা পরেরটা চলে যাই। পরের অঙ্ক, আচ্ছা 1 নাম্বারটা আরেকবার বলবো। ওকে, ঠিক আছে, 1 নাম্বারটা দেখেন। 1 নাম্বারটা কি বলেছে? ওকে, 1 নাম্বারটা বলেছে when a certain number is divided by 7। বলছে একটা নির্দিষ্ট সংখ্যাকে আপনি 7 দ্বারা ভাগ করবেন, দ্য রিমাইন্ডার ইজ 0। যখনই আপনি 7 দ্বারা ভাগ করবেন তখনই তার ভাগশেষ হবে 0।
ইফ দ্য রিমাইন্ডার ইজ নট জিরো, যদি ভাগশেষ জিরো না হয়, হয় দ্য রিমাইন্ডার ডিভাইডেড বাই 14, তার মানে কি 14 দ্বারা যদি আমি ভাগ করি তখনই তার ভাগশেষ জিরো হবে না। এবার প্রথম যে কন্ডিশনটা আছে, যেহেতু ভাগশেষ আমার 7 দ্বারা ভাগ করলে জিরো হবে, তার মানে এটা নিশ্চিত 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ নিঃশেষে বিভাজ্য না হলে কখনোই ভাগশেষ জিরো হয় না। এখন 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোনগুলাকে হয়? 7-এর গুণিতক যেগুলা সেগুলোই 7 দ্বারা ভাগ করা যায়। তার মানে 7-এর গুণিতক কি 7, 14, 21, 35, 28 এরকম যা যা আছে 7-এর গুণিতক এগুলা। এখন পরের কন্ডিশন বলছে সবগুলা তো নেওয়া যাবে না, তাহলে আমরা দেখবো যে এই যে 14 ব্যতীত বাকি সবগুলা দেখবেন যে আপনি 7 দ্বারা 14 দ্বারা ভাগ করলে 7 অটোমেটিক্যালি থেকে যায় ভাগশেষ। তার মানে অপশন দিয়ে করবেন, এই অপশনে ক নাম্বার দেখেন 7 দ্বারা ভাগ করা যায়, একটাও যাবে না। কিন্তু 7-এর গুণিতককে আবার 14 দ্বারা ভাগ করলে দেখবেন 7 ভাগশেষ থাকে। এই কারণেই আমার অ্যান্সার হচ্ছে ক। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা চলে যাব পরের অঙ্ক। এগুলো হচ্ছে আমার প্রবাবিলিটির অঙ্ক, এগুলো অনেক ব্যাংকে ম্যাক্সিমাম টাইমে এই প্রবাবিলিটির অঙ্কগুলো চলে আসে, ম্যাক্সিমাম প্রবাবিলিটির অঙ্ক আসে। সো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 2টা প্রবাবিলিটির অঙ্ক দেখছি এখানে আসছে। এই প্রশ্নটা আসছিল বেসিক ব্যাংক 2018-তে। এই প্রশ্নটা আমরা একটু শুনি প্রশ্নটা কি বলেছে। দেখেন প্রশ্নটা বলেছে ইন কন্টেইনার দেয়ার আর 2 গ্রিন marbles and 2 red marbles, you randomly pick the marbles। বলছে কি একটা কন্টেইনারে 2টা গ্রিন মার্বেল আছে আর 2টা রেড মার্বেল আছে। আপনি যদি ক্রমাগতভাবে 2টা মার্বেল আপনি তুলেন র্যান্ডমলি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বথ অফ দ্যাম আর গ্রিন। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে বথ কথাটা। হ্যাঁ, দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে আপনাকে বলেছে কি দেখেন, বলেছে বথ, এই বথটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বথ অফ দ্যাম আর গ্রিন। তার মানে কি আপনার যে এই একটা এইখানে একটা বক্স আছে, আমরা একটু মার্ক করে দিই এই কালারগুলো, তাহলে দেখবেন 2টা আছে রেড বল আর 2টা মনে করেন আছে গ্রিন বল। প্র্যাকটিক্যালি দেখব। এখন আপনি মনে করেন এখান থেকে প্রথমে 2টাই আপনার বলছে গ্রিন হতে হবে, তাহলে আপনি কি করলেন, একটা বল আপনি উঠালেন, আপনি জানেন না কোনটা উঠবে। সাপোজ মনে করেন একটা বল যদি আপনি উঠান, তখন আপনার, আমরা জানি প্রবাবিলিটির ক্ষেত্রে উপরে হচ্ছে ফেভারেবল আউটকাম আর নিচে হচ্ছে ফেভারেবল আউটকাম মানে অনুকূল ফলাফল, আর নিচে হচ্ছে টোটাল আউটকাম মানে কি মোট ফলাফল। আবার বলছি, উপরে হচ্ছে ফেভারেবল আউটকাম মানে হচ্ছে অনুকূল ফলাফল, আর নিচে হচ্ছে টোটাল আউটকাম মানে মোট ফলাফল। এবার আপনি একটু দেখেন এখানে আমার মোট ফলাফল কয়টা হতে পারে, 4টা। তাহলে আমরা প্রথম যে এটা আছে, যেহেতু বথ বলছে তাহলে 2বার উঠাবো। ফার্স্ট টাইমে যখন আমরা উঠাবো তখন আমার মোট ফলাফল হচ্ছে 4। আর এখান থেকে আমি একটা বল পিক করব, একটা বল যদি পিক করি যেহেতু বথ বলছে তাহলে আমার হতে পারে 2, যেহেতু গ্রিন 2টা। এবার আপনি একটা বল যদি উঠায় ফালান তাহলে আপনি দেখবেন পরের অংশে দেখবেন মোট একটা বল তো চলে গেল, এই একটা বল নাই, যে কোনো একটা বল। এবার পরের অংশে আপনি দেখবেন যে মোট ফলাফল থাকলো 3, কিন্তু গ্রিন বল আবার আছে কয়টা, একটা। তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফেভারেবল আউটকাম হচ্ছে 1। এই 2টা যখন আপনি গুণ দিবেন, গুণ দিলে আপনার দাঁড়াবে 3, কাটাকাটি করলে হচ্ছে 2, 3 দুগুণে 6 আর হচ্ছে 1। এই 1/6 হচ্ছে এটার অ্যান্সার। আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, প্রথমে যেহেতু 2টাই গ্রিন বলছে তাহলে আমরা 2টা থেকে অনুকূল ফলাফল 2, তাহলে মোট ফলাফল 4, তাহলে আমরা নিব হচ্ছে 2টা আর নিচে নিব হচ্ছে 4টা, কারণ মোট ফলাফল 4। এবার একটা বল আপনি পিক করে ফেললেন, উঠায় ফেললেন, তাহলে আপনার মোট বল থাকবে 3টা, আর যেহেতু গ্রিন বল বলছে তো গ্রিন বল থাকবে একটা। তাহলে আবার যখন উঠাবেন তখন মোট বল থাকবে 3, মানে টোটাল আউটকাম থাকবে 3, আর ফেভারেবল আউটকাম থাকবে 1, যেহেতু প্রশ্নেই বলছে গ্রিন বল হতে হবে। এই গেল একটা ফরম্যাট। দ্বিতীয় আর একটা ফরম্যাট আছে, আমরা একটু দেখব, অথবা। দ্বিতীয় ফরম্যাটটা হচ্ছে ডিরেক্টলি আমরা কম্বিনেশনের সূত্র দিয়ে করব, ডিরেক্টলি কম্বিনেশনের সূত্র দিয়ে করব। কিভাবে কম্বিনেশনের সূত্র দিয়ে করব? তাহলে আপনি দেখেন এখানে আপনার মোট ফলাফল, তাহলে মোট বল আছে হলো 4টা, কম্বিনেশন এখান থেকে আপনি নেবেন 2টা, গেল 2। এবার
উপরে যান, উপরে হচ্ছে অনুকূল ফলাফল, তাহলে অনুকূল বলছে বথ আর গ্রিন, মানে উভয়টাই দুইটাই হতে হবে আপনার গ্রিন। তাহলে উপরে দুইটা থেকে আপনি নিবেনও দুইটা, কারণ গ্রিন বল আছে দুইটা আর নিবেনও দুইটা। এভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন 2 কম্বিনেশন 2 মানে হচ্ছে 1, আর এখানে যদি আপনি করেন তাহলে এখানে হবে 4 আর 3 আর 2, এখানে হচ্ছে 6। এই 1/6 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা ওকে, আমরা পড়ছি কমেন্টগুলো। সিদ্রাতুল সিনহা, MK সিদ্রাত। আচ্ছা ভাই কোন জায়গাটা ক্লিয়ার না, প্রথমটা না দ্বিতীয়টা? ঠিক আছে, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। ওকে ওয়েট, আমি আরেকবার দিচ্ছি ক্লিয়ার করে, একটু পেজ নিয়ে নিই। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ আরেকবার দেখেন। আমি বলছি একটা একটা ওকে লেখা দেখা যাচ্ছে, একটা বক্স আছে, এই বক্সে আপনার 4টা বল আছে। দুইটা হচ্ছে রেড বল আর দুইটা হচ্ছে গ্রিন বল। এই যে 2টা রেড বল আর 2টা হচ্ছে গ্রিন বল। এখন আপনি প্রথমে আমরা জানি যে যদি প্রবাবিলিটির অঙ্কগুলো করি তখন আপনার মোট ফলাফল ভাগ হচ্ছে, অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফলকে আমরা বলি ফেভারেবল আউটকাম, আর মোট ফলাফলকে বলি হলো টোটাল আউটকাম। এটা হচ্ছে কথা। এবার আপনি প্রথমে কি করবেন, যেহেতু 2টা বলই আপনি গ্রিন নেবেন, তাহলে মোট ফলাফল হচ্ছে, যেহেতু বল আছে 4টা, 2টা গ্রিন আর 2টা রেড, তাহলে মোট ফলাফল 4। আর ফেভারেবল যে ফলাফলটা আছে বা আউটকামটা আছে সেটা হচ্ছে 2টাই গ্রিন, যেহেতু গ্রিন বলছে, তাহলে উপরে হচ্ছে 2। এবার একটা অংশ গেল, একবার উঠালেন, বলছে আবার উঠাবেন 2বার। তাহলে আবার যখন উঠাবেন তখন আপনি দেখবেন একটা বল তো উঠেই ফেলছেন। এবার একটা বল যদি উঠে ফেলেন আপনার মোট বল থাকবে আর 3টা, তাহলে আপনার মোট ফলাফল হচ্ছে 3। আর যেহেতু গ্রিন বল বলছে, অন্য কোনো বল বলে নাই, তাহলে গ্রিন বল আছে আর একটা, তাহলে উপরে হবে হচ্ছে 1। এইটা কাটাকাটি করলে দাঁড়াবে হচ্ছে 1/6। এটা হচ্ছে কথা। আমি অথবা কি বলেছিলাম, অথবা দিয়ে বলেছিলাম এরকম যে আপনার মোট বল কয়টা আছে, 4টা। এটা হচ্ছে আপনার করবেন কিভাবে, এটা করবেন হচ্ছে কম্বিনেশনের সূত্র দিয়ে। তাহলে মোট বল হয় যদি 4টা, সেখান থেকে আপনি নেবেন 2টা, কারণ 2টাই গ্রিন বল। এবার উপরে হচ্ছে অনুকূল ফলাফল, তাহলে অনুকূল ফলাফল মানে কি, গ্রিন বলে উঠাইতে বলছে, তাহলে গ্রিন বল আছে 2টা, নিবেনও আপনি 2টা, কারণ সবই তো গ্রিন বল বলছে। এভাবে করলে কাটাকাটি করলে দাঁড়াবে হচ্ছে 1/6। এখন এই কাটাকাটি যারা পারবেন না তারা হচ্ছে একদম বেসিক মানে কম্বিনেশনে জায়গা যেতে হবে, সেটা অনেক বড় একটা জায়গা। ঠিক আছে, তো এই হচ্ছে কথা মোটামুটি। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন, তারপরে না বুঝলে বলেন। আমরা কি এখন বুঝতে পেরেছি? আচ্ছা একটু কথা বলতে হবে, যারা আছেন তারা বুঝতে পেরেছেন কিনা। আমরা কমেন্ট পড়ি। মেহেদি হাসান তালুকদার অর, আচ্ছা অরটা কি বুঝলাম না। আচ্ছা রিয়াজুল জান্নাত, ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে, ওকে আচ্ছা থ্যাংক ইউ। আনোয়ার হোসেন, জি স্যার ক্লিয়ার। মোস্তফা কামাল দেখছেন, অনেকে দেখছেন, সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিবেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। আসেন আমরা পরের প্রশ্নটা দেখি কি বলা আছে। পরের প্রশ্ন বলছে এ বক্স কন্টেইনস, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এ বক্স কন্টেইনস 20 ইলেকট্রিক বাল্বস। বলছে একটা আমরা একটু প্র্যাকটিক্যালি একটু এঁকে নিই, হ্যাঁ আঁকলে আমি ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। এভাবে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে বলছে 20টা বাল্ব আছে। আচ্ছা 20টা বাল্ব আছে, মনে করেন এখানে 20টা বাল্ব আমরা এইভাবে করে রাখলাম। ওকে আচ্ছা ঠিক আছে, রিয়াজুল ইসলাম, জি স্যার। প্রীতম ঘোষ, জি স্যার, ওকে থ্যাংক ইউ। আমরা পরেরটা যাই, কি বলছে দেখেন, 20টা বাল্ব আছে, আউট অফ হুইচ 4 আর ডিফেক্টিভ। বলছে এখানে এই যে বক্সে 20টা বাল্ব আছে তার মধ্যে 4টা হচ্ছে ডিফেক্টিভ, মানে কি নষ্ট। তাহলে আমরা একটু জিনিস করি, যেই 4টা নষ্ট, এই 4টাকে আমরা এইভাবে করে গ্রিন কালারে দিয়ে দিই। 4টা, এই 4টা বল হচ্ছে নষ্ট প্র্যাকটিক্যালি। আর এখানে বাকি হচ্ছে 16টা যে বল আছে, এই 16টা বলকে আমরা এইভাবে 16 লিখে দিই, মানে 16টা বল আছে এখানে। এই 16টা বল হচ্ছে ভালো বল, মানে কি এগুলো নষ্ট না। এবার আপনাকে বলছে দেখেন 2 বাল্বস আর, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, 2 বাল্বস আর চুজেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে আমি 2টা বাল্ব চুজ করব, মানে পছন্দ করব বা বাছাই করব, যাই বলেন না কেন নিব।
দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, অ্যাট লিস্ট, এই যে অ্যাট লিস্ট কথাটা, অ্যাট লিস্ট কথাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ইজ ডিফেক্টিভ। বলছে যদি আমি দুইটা বল এখান থেকে র্যান্ডমলি চুজ করি তাহলে অন্তত, অ্যাটলিস্ট মানে হচ্ছে অন্তত পক্ষে একটি বাল্ব ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা এই জিনিসটার বেসিক কথাটাকে শুনেন। 16টা বাল্ব আছে, 4টা নষ্ট আছে, এখান থেকে আমি 2টা উঠাবো। প্রশ্নে বলছে অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে একটা। এবার আমরা দেখব এই অন্তত পক্ষের মিনিংটা কি। ধরেন আমি যদি এই বাল্বগুলো উঠাই, তাহলে আমি এই বাল্বগুলো উঠালে 3 ধরনের ফলাফল আপনি পাবেন এই বাল্ব থেকে, মানে এই বক্স থেকে। নাম্বার 1, যেহেতু 2টা বল আপনি উঠাবেন, 2টা বল উঠাবেন, তাহলে এক ধরনের ফলাফল হচ্ছে এরকম যে 2টা বলই আপনি পাবেন নষ্ট। এই যে 2টা, ধরেন 2টাই নীল কালার হলো, 2টা বলই আপনি পাবেন নষ্ট। ধর আমরা কালার দিয়ে দিই, যেহেতু এই 2টা বলই আপনি পাবেন নষ্ট। নাম্বার 2, 2টা বল হচ্ছে আমরা লিখে নেই ডিফেক্টিভ, ডাইরেক্টলি লিখি ডিফেক্টিভ। ওকে, 2টা বলই হচ্ছে ডিফেক্টিভ। আবার যদি 2টা উঠান, 2টা বলই আপনি পাবেন ভালো। ভালো মানে হচ্ছে এই যে 16টা বল ছিল, এখান থেকে 2টা বলই আপনি পেতে পারেন ভালো, তবে নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ। ঠিক আছে, এবার আসেন, তাহলে 2টা বল পেলাম, একটা ফলাফল হচ্ছে 2টা বলই আমি ভালো পেলাম, 2টা বলই আপনি খারাপ পেলাম। 3 নাম্বার যে ফলাফল, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা বল পাবেন আপনি খারাপ, মানে কি ডিফেক্টিভ, আর একটা হচ্ছে ডিফেক্টিভ, আর আরেকটা পাবেন আপনি হচ্ছে প্লাস নন ডিফেক্টিভ, নন ডিফেক্টিভ। দেখবেন এর বাইরে আর কোনো ফলাফল আপনি এখান থেকে হয় না, খুব ইম্পর্টেন্ট। এর বাইরে আপনি আর কোনো ফলাফল এখান থেকে আপনি পাচ্ছেন না। তাহলে আপনি এবার আমাকে বলেন, যদি এই ফলাফল হয়, এবার প্রশ্নে চলে যায়। আবার প্রশ্নে বলছে অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ইজ ডিফেক্টিভ। অ্যাট লিস্ট মানে অন্তত পক্ষে, মিনিমাম একটা হতে হবে, মানে একটাও হতে পারে, 2টাও হতে পারে, কিন্তু একের নিচে কোনো সময় থাকা যাবে না। মানে একের নিচে মানে কি আছে, একের নিচে মানে হচ্ছে নন ডিফেক্টিভ কোনো বল এখানে আসবে না। যেহেতু কন্ডিশনে বলছে মিনিমাম একটা ডিফেক্টিভ হবে, তাহলে এই কন্ডিশনটা বাদ পড়ে যাবে। তা নন ডিফেক্টিভের যে কন্ডিশনটা আমার আছে, এই কন্ডিশন আর থাকবে না। যদি এই কন্ডিশন আমার না থাকে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথম যে এটা আছে, 2টা কন্ডিশন করলে যেটা হবে সেটাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে প্রথম যে কন্ডিশন আছে আমাদের, ফার্স্ট কন্ডিশন, 1 নাম্বার বলছে 2টাই ডিফেক্টিভ হবে। তাহলে আমার নিচে হচ্ছে মোট ফলাফল, তাহলে মোট ফলাফল আমার বল আছে 20টা, এই হলো 20টা বল। এখান থেকে আমি চুজ করব, প্রশ্নে বলে দিছে 2টা, তাহলে আমি নিব হচ্ছে 2টা। এবার আসেন, প্রশ্নে বলছে 2টা হবে ডিফেক্টিভ, তাহলে আমার ডিফেক্টিভ বল আছে 4টা, এই যে 4টা, তাহলে এই 4টা থেকে আমি নিব হচ্ছে 2টা। তাহলে এভাবে যদি আমরা করি, তাহলে উপরে আমার যেটা করব সেটা হচ্ছে উপরে হবে 4 ইন্টু হচ্ছে 3, আর নিচে যাবে হচ্ছে 2, আর এখানে আমার দাঁড়াবে 20 ইন্টু হচ্ছে 19, আর নিচে আসবে 2। কাটাকাটি করেন, কাটাকাটি করলে হচ্ছে 3 দুগুণে হচ্ছে উপরে হচ্ছে 2, 3 দুগুণে 6, আর এখানে কাটলে 190। তাহলে 6/190 হচ্ছে প্রথম কন্ডিশন। এবার আসেন সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমার কি বলছে? সেকেন্ড কন্ডিশন বলছে, দেখেন সেকেন্ড কন্ডিশন বলছে একটা, এটা তো বাদ পড়ে গেছে, বলছে একটা হবে ডিফেক্টিভ আর একটা হবে নন ডিফেক্টিভ। তাহলে আমরা প্রথমে চলে যাই মোট ফলাফল। মোট ফলাফল হচ্ছে 20টা হচ্ছে বাল্ব, এই যে 20টা, তার থেকে আমি চুজ করব 2টা, করলাম 2টা, একটা হচ্ছে ডিফেক্টিভ, তাহলে আমার ডিফেক্টিভ বল আছে 4টা, এই 4টা থেকে আমি নিব হচ্ছে একটা, আর নন ডিফেক্টিভ নিব একটা, তার মানে নন ডিফেক্টিভ বল আছে 16টা, এই 16টা থেকে আমি নিব হচ্ছে একটা। এবার এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখবেন আপনার এখানে নিচে আসে 190, আর এখানে আমার দাঁড়াবে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 16, তাহলে উপরে দাঁড়াচ্ছে হলো 64, আর নিচে হচ্ছে 190। এবার এই 2টা জিনিসকে আমরা একত্রে করে দিব, একত্রে করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আপনারা দেখেন 2টাকে একত্রে করেন, 2টাকে একত্রে এইভাবে করে 6/190 যোগ হচ্ছে 64/190, ক্যালকুলেশন করে সবাই অ্যান্সারটা বের করেন। অ্যান্সারটা কত হয়েছে একটু কাইন্ডলি তাড়াতাড়ি অ্যান্সারটা বলবেন, কত হয়েছে সবাই করবেন।
হ্যাঁ সবাই এটা মুখে মুখেই করা যায়, দেখেন আপনি মুখে মুখে করা যায়। সেটা হচ্ছে উপরে হচ্ছে 64 আর 6 70, আর নিচে হচ্ছে 190, তাহলে দাঁড়াবে হচ্ছে 7/19। এই 7/19 আছে ক নাম্বার, আর ক নাম্বারটাই হচ্ছে এটার অ্যান্সার। আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? এটা মজার একটা অঙ্ক, বাট না বুঝলে খুব কঠিন লাগবে, কারণ বিন্যাস সমাবেশের অঙ্ক আসলেই মজার। আমরা স্টুডেন্টরা বুঝি না দেখে এটা কঠিন লাগে, কারণ আমরা এই ফিলটা করতে পারি না যে আসলে এটা কি বলে। হ্যাঁ 7/19 আমরা বুঝতে পেরেছি কিনা একটু কাইন্ডলি জানাবেন যে আপনি বুঝতে পেরেছেন কি না। হ্যাঁ 7/19 রুবেল ইসলাম, 7/19 প্রীতম ঘোষ, 7/19 আনার হোসেন। দুইটা স্যার আবার মানে বুঝিনি আমি, কি আবার আরেকবার বলবো এটা বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলছি, যারা বুঝতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি। হ্যাঁ সেকেন্ড ম্যাথ অ্যাগেইন স্যার, ও আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়টা ওকে। আমরা একটু দেখি, এই ধরেন একটা বাক্স আছে, মূল কথাটা বলি, পুরাটা আর অঙ্কে গেলাম না, ডিরেক্টলি চলে যাই। এই বাক্সের ভিতরে 4টা বল আছে, এরকম 4টা বল আছে। 4টা বল আছে ডিফেক্টিভ মানে খারাপ বল, আর ধরেন 16টা বল আছে, আমার 16টা বল এখানে আমার আছে 16টা বল, এই 16টা বল হচ্ছে ভালো বল। আপনার প্রশ্ন বলছে এখান থেকে আপনি 2টা বল র্যান্ডমলি নেবেন, যদি নেন তাহলে আপনি দেখবেন এই বাক্স থেকে যদি 2টা বল আপনি নিতে চান তাহলে 3 ধরনের ফলাফল আপনি পাবেন। নাম্বার 1, প্রথম যে ফলাফলটা আপনি পাবেন সেটা হচ্ছে যে দুটি বল ভালো, মানে কি নন ডিফেক্টিভ, মানে 2টা যদি চুজ করেন 2টাই তো এরকম 16টা থেকে 2টা হইতে পারে ভালো। আবার 2টি বল আপনি পাবেন হচ্ছে ডিফেক্টিভ, মানে কি খারাপ হতে পারে। আর একটি বল পাবেন আপনি হচ্ছে ডিফেক্টিভ, প্লাস একটি বল পাবেন আপনি হচ্ছে নন ডিফেক্টিভ। এবার আপনি খেয়াল করেন, একটা বল যদি হয় ডিফেক্টিভ, একটা বল যদি হয় নন ডিফেক্টিভ, প্রশ্নে আমাকে বলছে অ্যাট লিস্ট, ইংলিশের কথাটা বোঝার চেষ্টা করবেন। অ্যাট লিস্ট মানে হচ্ছে অন্তত পক্ষে মিনিমাম, তাহলে মিনিমাম যদি হয় একটা ডিফেক্টিভ হয়, প্রশ্নে দেখেন বলে দিছে, প্রশ্নে বলছে অ্যাট লিস্ট 1 বল, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, অ্যাট লিস্ট 1 অফ দিস ডিফেক্টিভ। তাহলে একটা যদি ডিফেক্টিভ আপনার রাখতে হয়, তার মানে একটাও ডিফেক্টিভ হইতে পারে, 2টাও হইতে পারে, কিন্তু একের নিচে কোনো ডিফেক্টিভ বল রাখা যাবে না। তাহলে একের নিচে ডিফেক্টিভ কোনটা আছে, যেটা নন ডিফেক্টিভ, সেগুলোই তো একের নিচে, তার মানে এই অংশটুকু আমার বাদ পড়ে যাবে, এটা ডিফেক্টিভ হবে না কন্ডিশন অনুযায়ী প্রশ্নে। তাহলে এই 2টা বল যদি আমি 2টা ভাবে চুজ করতে পারি, তাহলে এবার আসেন প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন আমাকে বলছে 2টি বলে ডিফেক্টিভ। তাহলে আপনি দেখেন মোট আপনার ফলাফল, নিচে জানি মোট ফলাফল আর উপরে জানি হচ্ছে অনুকূল ফলাফল, তাহলে নিচে হচ্ছে টোটাল আউটকাম 20টা বল আছে, সেখান থেকে আপনি নেবেন 2টা। আর যেহেতু 2টা আপনি নেবেন ডিফেক্টিভ, তাহলে ডিফেক্টিভ বল থেকে 2 ডিফেক্টিভ যাবে, তাহলে 4টা হচ্ছে আমার ডিফেক্টিভ বল, সেখান থেকে আমি নিব 2টা। ক্যালকুলেশন করলে আপনার দাঁড়াবে 6/190। এবার আসেন দ্বিতীয় যে কন্ডিশনটা বলছে একটা ডিফেক্টিভ একটা নন ডিফেক্টিভ, তাহলে নিচে বরাবরের মতো মোট ফলাফল হচ্ছে 20C2, মানে কি 20টা থেকে 2টা নিব, এই 20টা থেকে 2টা নিব। আর উপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা হবে ডিফেক্টিভ, তাহলে ডিফেক্টিভ বল আছে আমার মোট 4টা, এই 4টা বল থেকে আমি নিব একটা, ইন্টু নন ডিফেক্টিভ আমার আছে 16টা, এই 16টা থেকে যেহেতু একটা নিছি, মোট বলছে 2টা উঠাইতে, তাহলে একটা উঠানো হয়ে গেছে, থাকবে হচ্ছে আর 16 থেকে নিব হচ্ছে একটা। কাটাকাটি করলে এখানে দাঁড়াবে 64/190। এই 2টা আপনি যোগ করলে দাঁড়াবে হচ্ছে, এই 2টা যোগ করেন যদি এভাবে করে 16/190 যোগ হচ্ছে 64/190, যোগ করলে 190 নিচে আর উপরে দাঁড়াবে 70, কাটাকাটি করলে 7/19, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এবার নিশ্চিত আমরা বুঝতে পেরেছি। আনোয়ার হোসেন, এবার কি কোনো প্রবলেম আছে? আচ্ছা যদি না থাকে, আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ একটু কমেন্টে জানাবেন, সবাই একটু কমেন্ট, আপনার সাথে কথা বলি, একটু কমেন্টে জানাবেন এইটায় কোনো এখন আর কোনো প্রবলেম আছে কি না। এটা অনেক চাকরির পরীক্ষা, অনেক ব্যাংকের পরীক্ষা আসছে, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, কাইন্ডলি সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন।
এখন আমরা যাব বীজগণিতের কিছু অঙ্ক, তারপর আমরা নৌকার কিছু অঙ্ক আছে, নৌকা স্রোতের, এভাবে করে আমরা কিছু টাইম অ্যান্ড ইয়ের অঙ্ক আছে আমরা দেখবো আর কি, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে অল্টারনেটিভ ওয়েতে। আমরা একটু দেখি প্রশ্ন, এটা আসছিল সাউথ ইস্ট ব্যাংকে 2018 সালে। আচ্ছা, সাউথ ইস্ট ব্যাংক 2018 কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন ইফ, খেয়াল করেন এখানে, ওকে, ইফ বলছে 27, এখানে বলছে কি, এখানে বলছে যে 27 n মাইনাস হচ্ছে 1/3 ইকুয়াল 243। এই অঙ্ক করার আগে একটা জিনিস আপনি ভাববেন, সেটা হচ্ছে কি জানেন, যে সব সময় এই অঙ্কগুলো না বেসগুলো একই করতে হবে। বেস কখনো, বেস যখন একই করবেন তখন অঙ্কগুলো আমার ছোট হয়ে যাবে, কিন্তু বেস যদি আপনি একই করতে না পারেন বেসগুলো, তখন অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাদের কাজ থাকবে বেসগুলো একই করব, বেস। এখন আপনি কিভাবে করবেন আসেন আমরা একটু দেখি। দেখেন এখানে আমার আছে 27 আর এখানে আমার আছে বেস, উপরে যা আছে পাওয়ার আমরা দেখব না, এখানে আমার আছে 243। তাহলে আমরা দেখলাম 3-এর যদি কিউব করি তাহলে হয় 27, আর 3 টু দি পাওয়ার 5 করলে হয় 243। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এত দ্রুত করলেন, এটা আপনার করতে হবে। এই 3 টু দি পাওয়ার 5 মানে 243, এগুলা ক্যালকুলেশন বারে করলে আপনার আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 3-র কিউব, আর উপরে আমার আছে n মাইনাস 1/3 ইকুয়াল এই 243 আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5। এবার আপনি দেখেন এই দুইটার ভিতরে বেস একই হয়ে গেছে। তাহলে আমরা সূচক লগের যে নিয়ম আছে সেখানে আমরা জানি বেসগুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিলে উপরে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে বলেন যদি আমি বেস বাদ দেই তাহলে উপরে আমার থাকে 3n মাইনাস 1/3 ইকুয়াল হচ্ছে 5। তারপরের লাইনে আমরা যদি করি তাহলে এখানে হবে 3n মাইনাস 3 ইন্টু 1/3 আর ইকুয়াল হচ্ছে 5। দেখেন এখানে আমরা যদি এর পরের লাইনটা করতে চাই তাহলে এখানে এই 3 কাটা থাকলো 1 ওই পাশে চলে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3n ইকুয়াল হচ্ছে 5 প্লাস 1, তারপরের লাইন লিখতে পারি 3n ইকুয়াল হচ্ছে 6, আর n এর ভ্যালু যায় দাঁড়াবে হচ্ছে 2। তার মানে এই যে কোন এ নাম্বারই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে আমাদের বেসিক কথা কি, অঙ্ক যখন করবেন এটা মুখে করা যায়। কিভাবে মুখে করবেন, পরীক্ষা হলে কিন্তু মুখে করতে হবে, এত লেখা পারা যাবে না। মুখে করবেন এইভাবে যে এখান থেকে 3 পাওয়ার যায়, এখানে 3 পাওয়ার, 3 আগে বাদ দিয়ে দেন, তাহলে এখান থেকে 3n মাইনাস এই যে এই লাইনটুকু লিখবেন, এই যে এই লাইনটুকু শুধু লিখবেন, বাকি একটা লাইনও লিখতে হবে না। তাহলে এখানে থাকলো 3n আর এখানে 3 কাটা 1 ওই পাশে চলে যাবে, তাহলে ওই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস 6, তাহলে 6কে 3 দ্বারা ভাগ দিলে হয় 2, এই 2 হচ্ছে অ্যান্সার। তাই পরীক্ষার হলে যখন আপনারা করবেন তখন এবার মুখে প্র্যাকটিস করে করবেন, আর এক বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন এবার খাতায় লিখবেন। খাতায় যত বেশি লিখবেন তত বেশি মুখের আয়ত্ত বাড়বে, মানে মুখে প্র্যাকটিস মানে অঙ্ক করার এটা বাড়বে। আমরা নিশ্চিত এই অঙ্কটা বুঝতে পেরেছি, না বুঝলে কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কি না। হ্যাঁ একটু জানান কাইন্ডলি যে বুঝতে পেরেছেন কিনা। তারপর আমরা নৌকার অঙ্কগুলো চলে যাব। নৌকার অঙ্কগুলো বোট রিলেটেড ম্যাথ অনেক পরীক্ষায় আসে, আমরা তখন চলে যাব, এগুলো অনেক চাকরি পরীক্ষা আসছে। হ্যাঁ কথা বলতে হবে, বুঝতে পেরেছি কি। আচ্ছা হ্যাঁ একটু কথা বলেন, বুঝতে পেরেছি কিনা, লাইভটা সবাই শেয়ার করে দেন। ওকে স্যার ঠিক আছে। আলী হোসেন, দেখতে ক্লিয়ার না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তারপরে এইগুলো একটু মোটা, এটা জায়গা কম ছিল তো এই কারণে চিকন পেন দিয়ে লিখছি, পরে মোটা পেন দিয়ে লিখবো ইনশাল্লাহ। বাট অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা সেটা এটা হলো বিষয়। লেখাটা নয় যেভাবে আমি তো মুখেও বলছি, অঙ্কটা বুঝতে পারলে লেখা এমনি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আসেন পরের অঙ্কে চলে যাই, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটু। লিখছে কি দেখেন, এ বোট নৌকার, এটা আসছিল কম্বাইন ব্যাংক 2018, এটাও আসছিল কম্বাইন ব্যাংকে। বলছে এ বোট ট্রাভেল উইথ এ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। বলছে একটা নৌকা
গতিবেগ হচ্ছে ইন স্টিল ওয়াটার, মানে কি স্টিল ওয়াটার মানে কি, যেটার কোনো স্রোত থাকবে না, স্রোতবিহীন একটা নদীতে বা একটা জায়গায় নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার স্থির পানিতে। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোত, বলছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার পার আওয়ার, বলছে ওইটার স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায়। দেন দ্য ফাইন টাইম টেকেন বাই বোট টু ট্রাভেল 52 কিলোমিটার ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল, বলছে একটা নৌকা যদি 52 কিলোমিটার অনুকূলে যদি 52 কিলোমিটার যায় তাহলে তার কত সময় লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা দেখে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে বের করতে বলছে অনুকূলে যদি যায় তখন আপনার কত সময় লাগবে। তাহলে আমার কাজ হচ্ছে অনুকূলের 1 ঘন্টার গতিবেগ বের করা। যদি আমি 1 ঘন্টায় যতটুকু যায় বের করতে পারি তাহলে 52 কিলোমিটার যাইতে কত সময় লাগবে সেটাও আমি বের করতে পারবো। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমি কি বলি। আপনার অঙ্কের সাথে এটার সাথে এটা সম্পর্ক বের করবেন। সম্পর্ক বলছে 1 ঘন্টার গতিবেগ, অনুকূলে 52 কিলোমিটার যাবে, আর অনুকূলে যদি 52 কিলোমিটার যায় তাহলে সময় কত লাগবে। যদি সেটাই হয় তাহলে আমি বের করব অনুকূলে 1 ঘন্টার সময়। যদি আমি 1 ঘন্টার সময় বের করতে পারি তাহলে আমি 52 কিলোমিটার যাইতে কত সময় লাগবে সেটাও বের করব। এখন আমরা তো জানি যে একটা নৌকা, ধরেন একটা নৌকা স্রোত এইভাবে স্রোত এদিকে যাচ্ছে, এখন নৌকা যদি তার বিপরীতে যায় তাহলে স্রোত বাধা দিবে, অটোমেটিক্যালি নৌকার গতিবেগ কমে যাবে। কিন্তু স্রোত যেদিকে যাবে নৌকাও যদি ওদিকে যায় তখন তাকে আমরা বলি অনুকূল, আর অটোমেটিক্যালি তখন তার বেগ বেড়ে যাবে। তাহলে বেগ যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে যেটা দাঁড়াবে তার নামই হবে অনুকূল বেগ। তাহলে আপনি বলেন স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার, এই যে 10 কিলোমিটার স্থির পানিতে, আর স্রোত তাকে অনুকূলে, যেহেতু অনুকূলেরটা বের করব, অনুকূলে যদি যাবে তখন হেল্প করবে, হেল্প করলে যোগ হয়ে যাবে, অর্থাৎ 13 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ডাউন স্ট্রিমের 1 ঘন্টায় বেগ, ডাউন স্ট্রিমের 1 ঘন্টায় বেগ। তাহলে আপনি বলেন 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার, তাহলে এই 52 কিলোমিটার যাইতে কত সময় লাগবে। তাহলে আমরা ঐকিক নিয়মের মতো করতে পারি যে 13 কিলোমিটার যায় 1 আওয়ার 1 ঘন্টায়, তাহলে 52 কিলোমিটার যাবে, 52 কিলোমিটার যাবে উপরে 1/13, 1 কিলোমিটার যাবে 1/13, আর 52 কিলোমিটার যাবে হচ্ছে উপরে হচ্ছে 52 আর নিচে হচ্ছে 13, ভাগ করলে হয় 4, এই 4 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। কিন্তু পরীক্ষা এত দ্রুত এইভাবেও না করলেও হয়, এটা হলো বেসিক কথা বলেছি। পরীক্ষায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি জানেন, আপনাকে বের করতে বলছে সময়। তাহলে আমরা জানি একটা বিষয় দেখবেন, এখানে হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ভেলোসিটি। তার মানে এই ডিস্টেন্সকে যদি আপনি টাইম দ্বারা ভাগ করেন, দেখেন টাইম দ্বারা ভাগ করলে গতিবেগ বেরোবে, আবার ডিস্টেন্সকে যদি গতিবেগ দ্বারা ভাগ করেন তাহলে দেখবেন টাইম বেরোবে, আবার টাইম আর গতিবেগ যদি আপনি গুণ করেন তাহলে টোটাল ডিস্টেন্স বেরোবে। তাহলে একটা দিয়ে 3টা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, ডিস্টেন্স আমার আছে কত 52, এইটাকে সংক্ষিপ্ত করে করতে পারি, এই 52কে আপনি ভাগ দিবেন হচ্ছে গতিবেগ, তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে আমার 13, ভাগ হচ্ছে 13, ইকুয়াল যেটা বেরোবে সেটার নাম হচ্ছে টাইম বা সময়, ভাগ কাটাকাটি করলে হয় 4, এই 4 ঘন্টা হচ্ছে অ্যান্সার। তাহলে পরীক্ষায় আমরা করব হচ্ছে এভাবে। খাতাটা কি উল্টো হয়ে যাচ্ছে? ঠিক আছে, একটু বুঝে নিব। আচ্ছা এবার ঠিক আছে কি জ্যোতি, একটু দেখেন। আচ্ছা আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলবেন। হ্যাঁ, পরের অঙ্কে যাওয়ার আগে একটু শুনে নিই এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, কারণ পরের অঙ্কটাও স্রোতের অঙ্ক, সো একটু এটা থেকে একটু কঠিন, সো এই অঙ্ক না বুঝলে পরেরটা বোঝানো যাবে না। আমরা কি বুঝতে পেরেছি? একটু কাইন্ডলি কথা বলতে হবে, আমরা বুঝতে পেরেছি কি না। আমরা কি বুঝতে পেরেছি? নেট প্রবলেম আসলে কি আপনার জন্য, সবার জন্য, কোনটা বুঝতেছি না। রাইট, এই হাসান এটা হচ্ছে আপনার এই বেসিক কথা, এটা ক্যালকুলেশনের জন্য চার হয়েছে, ক্যালকুলেশন 4 × 3, এটা 6 হবে, 4 × হচ্ছে 3 আর ভাগ হচ্ছে 2,
কম্বিনেশন বেসিক যখন ক্লাস হবে তখন দেখবেন এগুলো। হ্যাঁ, আজকে তো বেসিক ক্লাস না, আর ব্যাংকে যারা বেসিক না পারে তারা এটা দেখা ব্যাংকের ক্লাস করা উচিত না। আগে বিসিএসে ক্লাস করে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবেন, তারপরে ব্যাংকের ক্লাস করবেন, ঠিক আছে? আচ্ছা আসেন আমরা পরের অঙ্কে চলে যাই। ওকে, ঠিক আছে, এবার আসেন আমরা পরের অঙ্ক কী বলেছে। বলেছে এ ম্যান, দেখেন এখানে বলেছে এ ম্যান রড, ওকে, এ ম্যান রোড 3 কিলোমিটার, রোড মানে হচ্ছে একটা গতি, আচ্ছা 3 মাইলস আপ স্ট্রিম, আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল, ইন 90 মিনিট। বলছে একজন মানুষ কি বলছে, স্রোতের প্রতিকূলে 90 মিনিটে যায় 3 মাইল। এই এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না? আমার এখানে তো ঠিক আছে এটা, হ্যাঁ দেখেন এ ম্যান বলেছে কি রোড 3 মাইলস আপ স্ট্রিম ইন 90 মিনিটস। বলছে যে একজন মানুষ বলছে স্রোতের প্রতিকূলে 90 মিনিটে 3 মাইল যায়। ওকে, খুব ইম্পর্টেন্ট। ইফ দ্য রিভার ফ্লোড উইথ এ কারেন্ট মানে স্রোত অফ 2 মাইলস পার আওয়ার, বলছে যে ওইটার স্রোতের বেগ হচ্ছে, ওই নদীতে স্রোতের বেগ হচ্ছে 2 মাইল প্রতি ঘন্টায়। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছেন। হাউ লং ডিড দ্য ম্যান রিটার্ন ট্রিপ টেক, বলছে একজন মানুষ যদি আবার ফেরত আসে তখন তার কত সময় লাগবে। আচ্ছা বেসিক একটা কথা শুনেন, এই অঙ্কের বেসিক কথাটা শুনে আমরা অঙ্কটা করতে পারবো। দেখেন আমার একটা জায়গা আছে, ধরেন এখান থেকে স্টার্ট হয়ে এখানে সেই জায়গাটা, মানে এখানে সেই জায়গা, এই জায়গাটা বলছে আপ স্ট্রিম, মানে এটা ধরেন স্রোত যাচ্ছে এদিকে, নৌকাটা এদিকে যাচ্ছে, নদীর প্রতিকূল এদিকে, ধরেন এটা প্রতিকূল, আপ স্ট্রিম এদিকে যাচ্ছে। এই আপ স্ট্রিমে আপনার দূরত্ব হচ্ছে 3 মাইল, মানে এখান থেকে এতটুকুর দূরত্ব 3 মাইল, আর এটার জন্য সময় লাগে আমার হচ্ছে 90 মিনিট। 90 মিনিট মানে এখান থেকে আমি যদি এতটুকু আসি, এতটুকু আসতে আমার সময় লাগবে হচ্ছে 90 মিনিট, আর এই এতটুকুর দূরত্ব হচ্ছে 3 মাইল। এটা প্রশ্নে বলে দিছে, এটা বোঝার চেষ্টা করবেন তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন বলছে রিটার্ন যদি আবার ফেরত আসে। আচ্ছা ভাইয়া বলেন তো, সে এখান থেকে এই পর্যন্ত গেছে, এখান থেকে এইভাবে করে এই পর্যন্ত গেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত গেছে কয় মাইল? 3 মাইল। এবার ফেরত যদি আসে সে কয় মাইল আসবে? অবশ্যই 3 মাইলই আসবে, কারণ এখান থেকে এই পর্যন্ত আবার এখানে আসবে, এখানে আসতে এটারও দূরত্ব হচ্ছে 3 মাইলস। তাহলে আমার 3 মাইলে রিটার্ন যদি ফেরত আসে কত সময় লাগবে এটাই বের করতে বলছে, এটা একটা কথা। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, সে তো গেছে আপ স্ট্রিমে, যদি আপ স্ট্রিম মানে কি প্রতিকূলে গেছে, তাহলে ফেরত কি আর প্রতিকূলে আসবে? না, ফেরত যখন সে আসবে সে অবশ্যই সেটা অনুকূলে আসবে। তাহলে যদি অনুকূলে আসে তখন আমার অনুকূলের বেগটা দরকার। তাহলে এখানে যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা সুন্দর একটা বক্স করে এই জিনিসগুলো ডিফাইন করে ফেলবো আলাদা আলাদা করে। যদি আমরা ডিফাইন করি তাহলে দেখবেন ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এইখানে যে কাজটা করব, এটা হচ্ছে ধরেন আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, এটা হচ্ছে কারেন্ট, এখানে হচ্ছে আমার কারেন্ট, আর এটা আমরা দিব স্টিল ওয়াটার। তাহলে আপ স্ট্রিমে সে গেছে 90 মিনিটে গেছে, এটা মানে হচ্ছে 1 ঘন্টার, এই বক্সে 1 ঘন্টার গতিবেগ বসাবেন। মানে যে কোনো নৌকার অঙ্ক করতে গেলে প্রথম যে কাজটা আপনার দরকার সেটা হচ্ছে 1 ঘন্টার গতিবেগ বের করা, 1 ঘন্টার গতিবেগ। তাহলে আপনি যদি 1 ঘন্টার গতিবেগ বের করেন, 90 মিনিটে যদি যায় 3 মাইল, তাহলে আপনি মুখেও করতে পারি, এটা করতে আহামরি কিছু লাগে না। আপনি বলেন 1 মাইল যাইতে তাহলে তার 30 মিনিট লাগবে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে সে যাবে 2 মাইল আপ স্ট্রিমে। তাহলে 90 মিনিটে যেটা যায় 3 মাইল সেটা 60 মিনিটে যাবে 2 মাইল। কারেন্ট ওয়াটার আছে, কারেন্ট হচ্ছে আপনার 2, প্রশ্নে বলে দিছে 2 মাইলস, তাহলে এখানেও আমার কারেন্ট হচ্ছে 2 মাইলস। এবার আপনি আমাকে বলেন, যখন আপনি আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের এখানে আসবেন তখন এই কারেন্টগুলো সিস্টেমেটিকলিভাবে 2 বার আপনার কাছে পড়ে যায়। অথবা আমরা এভাবে বলতে পারি যে ধরেন একটা নৌকা এভাবে একটা স্রোত যাচ্ছে এদিকে, এখন আপনিও যাচ্ছেন এদিকে, তার মানে আপনি যখন যাচ্ছেন তখন অনুকূল, বাট আপনি যদি এদিকে যান তখন আপনি প্রতিকূল যাচ্ছেন, তাহলে স্রোত তো আপনাকে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার পর আপনার গতিবেগ এখানে এসে হয়েছে 2 মাইল, আর এই যে স্রোতটা ছিল এটা হচ্ছে 2 মাইল। এবার আপনি আমাকে বলেন, এখান থেকে যে শুরু করছিলেন এখানে কি আপনার 2 মাইল ছিল? না, ছিল না। কারণ কেন? স্রোত তো আপনাকে বাধা দিছে, 2 মাইল কমিয়ে দিছে বেগ।
তার মানে এখানে আপনার বেগ ছিল 4 মাইল, 4 মাইল কমানোর পরে এখানে আমার আসার পরে হয়েছে 2 মাইল। ঠিক এই কাজটাই আমরা করব যে আপ স্ট্রিম থেকে যদি আমি স্টিল ওয়াটারে যাই কারেন্টটা আমরা যোগ করব, তাহলে 2 আর 2 হচ্ছে 4, এই 4 হচ্ছে স্টিল ওয়াটারের গতিবেগ। এবার আমি যদি ডাউন স্ট্রিমে যাই, ডাউন স্ট্রিম মানে অনুকূলে যাই, তখন স্রোত হেল্প করে, তখন যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 6 মাইল পার আওয়ার। এই 6 মাইল হচ্ছে ডাউন স্ট্রিমের পার আওয়ার। এতটুকু আমরা বুঝতে পেরেছি কি না বলতে হবে। মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। আমরা এই বক্সে 1 ঘন্টার গতিবেগ বের করছি। আপ স্ট্রিমে যখন আসছি স্রোতের প্রতিকূলে কারেন্ট মানে স্রোত আমাকে বাধা দিয়ে এই বেগটা হয়েছিল, তার মানে স্টিল ওয়াটারে আমার এর থেকে বেশি বেগ ছিল, এই কারণে আমরা স্রোত যোগ করে দিছি। আবার স্টিল ওয়াটার থেকে যদি আমি ডাউন স্ট্রিম বা অনুকূলে যাই স্রোত হেল্প করবে, যদি আমাকে স্রোত হেল্প করে তখন আমি অটোমেটিক্যালি স্রোত যোগ করে আমার ডাউন স্ট্রিমের গতিবেগ বেরোবে। এখানে যেটা বেরোইছে 2 ঘন্টা হচ্ছে 2 মাইল হচ্ছে আপ স্ট্রিমের গতিবেগ, 6 মাইল হচ্ছে ডাউন স্ট্রিমের গতিবেগ। আসেন আবার প্রশ্নে ব্যাক করি, রিটার্ন ব্যাক করি, এটা সাজালাম প্রশ্নটা, প্রশ্নে চলে যাই। এবার আমরা প্রশ্নে যদি চলে যাই প্রশ্ন কি বলছে এটা একটু দেখব আবার প্রথম থেকে, তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে আরও। এটা রাখলাম এখানে। প্রশ্ন বলছে এ ম্যান রোড 3 মাইলস আপ স্ট্রিম ইন 90 মিনিট, 90 মিনিটে সে যাবে 3 মাইল। কোথায় যাবে? স্রোতের প্রতিকূলে। তাহলে আমরা বের করছি স্রোতের আপ স্ট্রিমে 1 ঘন্টার গতিবেগ, আপ স্ট্রিমে 1 আওয়ারের গতিবেগ হচ্ছে 2 মাইল, যেটা এখানে বের করছি, এই যে 2 মাইল। কীভাবে বের করছি? 90 মিনিটে যাবে হচ্ছে 3 মাইল, এভাবে করে 90 মিনিটে যাবে 3 মাইল। এই যে দেখেন 90 মিনিটে যাবে 3 মাইল, অথবা 1 মিনিটে যাবে কম হলে উপরে 3, নিচে হচ্ছে 90, আর 60 মিনিটে যাবে 3 ইন্টু হচ্ছে 60 আর নিচে হচ্ছে 90, কাটাকাটি করলে হবে 3 3 90, 3 3 2, এই 2 হচ্ছে তখন আমার এটার আপ স্ট্রিমের গতিবেগ। তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ হচ্ছে 6 মাইল, এই যে 6 যেটা আমরা বের করেছিলাম। এখন আমি যখন গেছি প্রতিকূলে ফেরত আসবো অনুকূলে, গেছিলাম কোথায়? প্রতিকূলে, এটা গেছিলাম 3 মাইল, ফেরতও তো আমি আসবো 3 মাইল, 3 মাইলেও ফেরত আসবো। যদি 3 মাইল ফেরত আসি তখন আমরা জানি উপরে আমরা একটু আগে দেখাইছিলাম এই অঙ্কের ভিতরে ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ দেই তাহলে বেরোবে আমার সময়। ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে বেরোবে সময়। তাহলে আমার ডিস্টেন্স হচ্ছে 3 মাইল, এই যে উপরে 3, তাহলে আমি টাইম বের করব। আর আমার গতিবেগ হচ্ছে ডাউন স্ট্রিমে আসবো 6, তাহলে ভাগ করলে দাঁড়াবে হাফ। এই হাফ আওয়ার বা 30 মিনিট, এই 30 মিনিটই হচ্ছে এটার অ্যান্সার। এই যে 1 নাম্বার। দেখেন আমরা অঙ্কটা বুঝতে পেরেছি কিনা, এই 30 মিনিটই হচ্ছে এটার অ্যান্সার। একটু দেখবো আমরা অঙ্কটা বুঝতে পেরেছি কি না। এই যে 2টা একত্রে করে দিলাম, সুবিধা হয় বুঝতে। এই কোনো প্রবলেম আছে কিনা বলতে হবে। অঙ্কের সার কথা শোনেন, গেছিলাম আপ স্ট্রিমে ফেরত আসবো ডাউন স্ট্রিমে, আবার বলছি গেছিলাম আপ স্ট্রিমে ফেরত আসবো ডাউন স্ট্রিমে। আপ স্ট্রিমে যখন গেছি দূরত্ব ছিল 3 মাইল, আর ডাউন স্ট্রিমে যখন আসবো দূরত্ব হবে আমার 3 মাইল। এবার আমরা বের করছি আপ স্ট্রিমের গতিবেগ, বের করছি ডাউন স্ট্রিমের গতিবেগ। এইবার উপরে যে 3 মাইল আছে এই 3 মাইলে ডাউন স্ট্রিমের গতিবেগ দিয়ে ভাগ করলে যেটা দাঁড়াবে এটাই হচ্ছে সময়। ঠিক আছে কথাটা? এই হচ্ছে কথা। অ্যাগেইন স্যার, আচ্ছা ঠিক আছে অ্যাগেইন ভাই আমি একটা, আচ্ছা ঠিক আছে অ্যাগেইন। এখানে দেখেন 90 আমরা বের করছি কি এইটা একটু দেখেন, এটা হলো গতিবেগ, 1 ঘন্টার গতিবেগ। তাহলে 1 ঘন্টার গতিবেগে আপ স্ট্রিমে 3 মাইল যে গেছি 90 মিনিটে, তাহলে 1 মাইল যাবো, 60 মিনিটে আমি যাব 2 মাইল। তাহলে এখানে আমার কারেন্টের গতিবেগ দেওয়া আছে 2, তাহলে 2 আর 2 যোগ করলে যেটা দাঁড়াবে 4, এই 4 হচ্ছে কার বেগ? স্টিল ওয়াটারের বেগ। তার সাথে আমি যদি কারেন্ট যোগ করি তাহলে বেরোবে হচ্ছে ডাউন স্ট্রিমের বেগ বা অনুকূলের বেগ। এবার অনুকূলের বেগটাই আমার দরকার। কেন দরকার? ফেরত তো আসবো অনুকূলে। যদি ফেরত অনুকূলে আসি তখন আমার দূরত্ব কতটুকু ছিল? 3 মাইল। তাহলে এই যে দূরত্ব 3 মাইল এরে আমি এই গতিবেগ দিয়ে ভাগ দিব, ভাগ দিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সময়। এই সময়টা কার সময়? এই সময়টা হচ্ছে ওই অনুকূলে এই যে রিটার্ন যে ফেরত আসবো, রিটার্ন ফেরতের সময়। আর এটা মানেই হচ্ছে 30 মিনিট, হাফ আওয়ার মানে হচ্ছে 30 মিনিট, আর এই 30 মিনিট হচ্ছে কয় অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা দেখেন বুঝতে পেরেছেন কিনা, এবার একটু কথা বলতে হবে বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ গুড, ওকে। আচ্ছা তাহলে আমরা এটা গেল, এই গেল একটা বিষয়। লাস্ট আমরা আরেকটা অঙ্কে যাব, এটা হচ্ছে জনতা ব্যাংকে এই প্রশ্নটা আসছিল, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এটা হচ্ছে অল্টারনেটিভ
টাইম অ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ টাইম অ্যান্ড ওয়ার্কের অল্টারনেটিভ যে ম্যাথগুলো আছে, অল্টারনেটিভ একটা করে আরেকটা করে এরকম টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আনোয়ার হোসেন, ওকে রেজাউল করিম, জি স্যার, ওকে আচ্ছা ঠিক আছে। না এগুলো না ম্যাথগুলো না অনেক, ব্যাংকের ম্যাথ মজার অনেক, কারণ জানেন ব্যাংকের ম্যাথ নিয়ে চিন্তা শক্তি মানে বাড়ে ব্যাংকের ম্যাথ করলে। বিসিএসের ম্যাথ করলে এটা হলো বেসিক কনসেপ্ট থাকে, আর ব্যাংকের মধ্যে আপনি ভিতরে ঢুকতে পারবেন, এটা মজা আছে একটা, ব্যাংকের ম্যাথ আলাদা একটা মজা আছে। আচ্ছা আমরা অঙ্কে চলে যাই ডিরেক্টলি, হ্যাঁ দেখেন কি বলেছে আমার এখানে। বলেছে প্রশ্নটা দেখবেন, আমি ধরবো কিভাবে প্রশ্নটা ধরি, তারপর আপনি অঙ্ক করতে সময় লাগবে না। 2 pipes A and B can fill a tank in 6 hour 4 hour। তাহলে আমরা একটা ট্যাঙ্ক এখানে একটু দেখি, ছোট করে ট্যাঙ্ক আঁকি। এই ট্যাঙ্কটার বলছে, এই ট্যাঙ্কে বলছে এ নামক একটা পাইপ আছে, এই একটা পাইপ ধরেন, এটার নাম হচ্ছে এ পাইপ। আর আরেকটা আছে বি নামক একটা পাইপ আছে, বি নামক একটা পাইপ আছে, এই যে পাইপ, এটার নাম হচ্ছে বি পাইপ। এটা হচ্ছে এ পাইপ, এটা হচ্ছে বি পাইপ। বলছে এ পাইপ যদি এ পাইপে আপনার পূর্ণ ট্যাঙ্কটা পূর্ণ হবে 6 ঘন্টায়, আর বি পাইপে পূর্ণ হবে 4 ঘন্টায়। আচ্ছা বলছে ইফ দে, যদি তারা আর ওপেন্ড অন অল্টারনেটিভ আওয়ার্স, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, অল্টারনেটিভ আওয়ার্স। অল্টারনেটিভ আওয়ার মানে কি, যখন এ খোলা থাকবে চালু থাকবে তখন বি চালু থাকবে না, আর যখন বি চালু থাকবে তখন এ চালু থাকবে না, এটা হচ্ছে অল্টারনেটিভ আওয়ার। বলছে যে ইফ দে আর ওপেন অন অল্টারনেটিভ আওয়ার্স অ্যান্ড ইফ পাইপ এ ইজ ওপেন ফার্স্ট। বলছে কি যে দুইটা যদি এরকম করে অল্টারনেটিভ একটার পর একটা হয়, একটার পর একটা এভাবে চালু থাকে, এবং এ যদি আগে ওপেন করে, এ আগে ওপেন করবে তারপর আবার বি ওপেন করবে, এ বন্ধ হবে বি ওপেন করবে, এরকম টাইপের। ইন হাউ মেনি আওয়ার্স দ্য ট্যাঙ্ক শ্যাল বি ফিল। বলছে কতটুক সময়ে এই ট্যাঙ্কটা পূর্ণ হবে। তাহলে আপনি একটা জিনিস, এই অঙ্কটা করার আগে একটা জিনিস, অঙ্কটাকে পুরো থিমটাকে নেন। থিমটা বলছে কি, এ যদি 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে আমাদের যে কোনো ঐকিক নিয়মের যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে প্রথমে 1 ঘন্টায় বের করবেন, কারণ 1 ঘন্টা যদি আপনি বের করতে পারেন তাহলে 4 ঘন্টা 5 ঘন্টা হাফ ঘন্টা বা যে কোনো ঘন্টা আপনি বের করতে পারবেন। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই 1 ঘন্টা বের করবো, তাহলে 1 ঘন্টায় যদি আমি এরটা বের করতে চাই, এর, তাহলে 1 ঘন্টা এর বের করতে গেলে এটা হবে হচ্ছে 1/6। আমরা বলতে পারি 6 আওয়ারে পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়, অথবা 1 ঘন্টায় পূর্ণ হবে 1/6 পার্ট, 1/6 পার্ট। আর বি এর যদি আমি 1 ঘন্টা পূর্ণ করতে চাই, এভাবে করে 4 ঘন্টা পূর্ণ হয় পুরো ট্যাঙ্কটা একটা অংশ, আর 1 ঘন্টা পূর্ণ হবে 1/4 পার্ট। যেহেতু দুইটা ট্যাঙ্ক একত্রে খুলবে না, মানে একত্রে চালু থাকবে না, তার মানে এটা একটা অংশ এটা একটা অংশ, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, যোগ করলে যেটা হবে এ অ্যান্ড বি, তাহলে এর 1 ঘন্টা আর বি এরও 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা যোগ করলে দাঁড়াবে 1/6 প্লাস হচ্ছে 1/4, তাহলে 3 6 দুগুণে 12, 12 হচ্ছে লসাগু, 6 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2 আর হচ্ছে 3, সমান দাঁড়াবে হচ্ছে 5/12। আচ্ছা বলেন তো 5/12 মানে কি, 2 আওয়ার্সে 5/12 পার্ট সে কমপ্লিট করে। খেয়াল করবেন আপনি 2 আওয়ার্সে। মজার বিষয় হচ্ছে এইখানেই অঙ্কটা এখান থেকে পারা যায়। কেমন পারা যাবে আপনি চিন্তা করেন, মুখোমুখি করা যাবে। সেটা হচ্ছে কোনো একটা ট্যাঙ্ক, এটা যদি 12 ভাগ করি, এই যে 12 ভাগ, এভাবে করে 12 ভাগ করবো, ছোটো ছোটো করে 12 ভাগ করবো। এই 12 ভাগের 5 ভাগ পূর্ণ হয়, দুইটা ট্যাঙ্ক যদি একটার পর একটা চালু হয় তাহলে 2 ঘন্টা লাগে। তাহলে আপনি আমাকে বলেন পরের 2 ঘন্টাও তো পূর্ণ হবে এই 5/12। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে 4 ঘন্টায় পূর্ণ হবে 5 দুগুণে 10/12। তাহলে 4 ঘন্টা যদি পূর্ণ হয় 10/12, তাহলে আমার আর বাকি থাকলো হচ্ছে 2 অংশ, কারণ 10 অংশ পূর্ণ হয়েছে। এই যে 10 মনে করেন এতটুকু পূর্ণ হয়ে গেছে, এই যে 2 অংশ বাকি আছে, এটা যদি কাটাকাটি করি, ছোট করে ফেলি, তাহলে উপরে যাবে 5, নিচে যাবে 6। তাহলে আমরা এইভাবে বলতে পারি 10/12 যেই কথা, এটা যদি 6 ভাগ করি, এভাবে 6 ভাগ করি, 6 ভাগের এই অংশটুকু খেয়াল করেন, এই অংশটুকু এই যে 5/6, এই অংশটুকু বাদে বাকি সব অংশ পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ভরে গেছে, ফিল আপ হয়েছে। কয় ঘন্টায়? 4 ঘন্টায়। তাহলে আমার বাকি রইল কতটুকু? রিমেইনিং বাকি রইল হচ্ছে, বাকি রইল দেখেন এই যে 5/6 পূর্ণ হয়েছে, তার থেকে আচ্ছা সরি 1 থেকে 1 তো পুরো অংশটা, তার থেকে আমরা 5/6 বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 1/6।
এই 1/6 এখনও পূর্ণ হয় নাই, মানে এই অংশটুকু হয় নাই। তাহলে এই অংশটুকু করছে কি? এই অংশটুকু তো করছে এ করছে কতটুকু সময়? এ করছে হচ্ছে 1 ঘন্টায়। তার মানে এতটুকু যে 4 ঘন্টা করছে, বাকিটুকু করবে সেটা সময় লাগবে 1 ঘন্টা। তাহলে 4 ঘন্টা দুইজনে মিলে করছে, তারপরে একটু অংশ আবার শুরু করবে, সেটা সময় লাগবে 1 ঘন্টা। তাহলে টোটাল আপনার যায় সময় লাগবে 5 ঘন্টা। এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। মানে এই অঙ্কটা খুব মজার, মুখে মুখে করা যায়, যেই কথাগুলো বলছি রিটেনও করা যায়। এই কথা দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করে দিই বিষয়টা। হ্যাঁ, অল্টারনেটিভ ওয়ে মানে হচ্ছে একবার এ চালু থাকবে, একবার বি চালু থাকবে, একবার এ চালু থাকবে, একবার বি চালু থাকবে। এবার এ 1 ঘন্টা করছে 1/6, এই যে 6 ঘন্টা যদি পূর্ণ করে 1 ঘন্টা 1/6, বিও 1 ঘন্টা 1/6। তাহলে বি যেহেতু একটা টাইমে করে, আবার এ একটা টাইম, দুইটা যোগ করলে হয় 2 আওয়ার্স। 2 আওয়ার্স দুইটা যোগ করে দিলাম, 2 আওয়ার্সে করে হচ্ছে 5/12। 5/12 মানে হচ্ছে পুরো ট্যাঙ্কটা 12 ভাগের 5 ভাগ পূর্ণ করে 2 ঘন্টায়। তাহলে আমরা বলতে পারি 4 ঘন্টায় পূর্ণ করে 10/12। এটাতে কাটাকাটি করলে আরও ছোটো করলে দাঁড়াবে 5/6, মানে কি 5 ভাগের 6 ভাগের 5 ভাগ পূর্ণ করে 4 ঘন্টায়। তাহলে 5 ভাগ যদি 6 ভাগের 5 ভাগ পূর্ণ করে 4 ঘন্টায়, তাহলে থাকে আমার কত ভাগ? 1 ভাগ। তাহলে এরকম করে দেখেন, আরও একটু জিনিসটা মজা করে দেখেন, যে এভাবে শুরু করছে। প্রথমে এ শুরু করলো, তারপরে আবার বি শুরু করলো, তারপরে আবার এ শুরু করলো, তারপরে আবার বি শুরু করলো, তারপরে আবার এ শুরু করলো। তো এর লাগলো 1/6, এর লাগলো প্লাস হচ্ছে 1/4, এবার 1/4, 1/6, 1/4 আর 1/6। এই যে সবগুলো যদি যোগ করেন দেখবেন সমান 1 অংশ হবে, 1 পার্ট। এই 1 পার্ট মানে হচ্ছে এই পুরা ট্যাঙ্কটা। ঠিক আছে, এগুলো হচ্ছে রিটেনও আসে, বলে দিই অল্টারনেটিভের অঙ্ক না, রিটেনও আসে, অনেক 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 ইম্পর্ট্যান্ট। তো আশা করি আমরা আজকে অঙ্কগুলো বুঝতে পেরেছি। আর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। কোশ্চেনটা আবার অনুবাদ করব। কোশ্চেনটা বলছে 2 পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। বলছে দুইটা পাইপ এ এবং বি 6 আওয়ার্স অ্যান্ড 4 আওয়ার্স রিসপেক্টিভলি, মানে দুইটা পাইপ এ এবং বি দ্বারা 6 ঘন্টা এবং 4 ঘন্টা একটা পাইপ একটা ট্যাঙ্ক পূর্ণ হয়। বলছে ইফ দে আর ওপেন, যদি তারা খুলে অন অল্টারনেটিভ, একসাথে খুলবে না, বলছে অল্টারনেটিভ আওয়ার্স। অল্টারনেটিভ আওয়ার মানে কি? একটা খুলবে একটা বন্ধ থাকবে, একটা খুলবে একটা বন্ধ থাকবে। তা বলছে প্রথমে যদি এ খুলে বি বন্ধ থাকবে, এটাই বলছে ইফ দে আর ওপেন অন অল্টারনেটিভ আওয়ার, যদি তারা মানে কি একটার পর একটা খুলে থাকে। ইফ দ্য পাইপ ইজ ওপেন ফার্স্ট, এবং এ পাইপটা প্রথমে খুলবে। ইন হাউ মেনি আওয়ার্স দ্য ট্যাঙ্ক শ্যাল বি ফিল, তাহলে কত সময়ে এই ট্যাঙ্কটা পূর্ণ হবে, এটাই হলো কথা। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। ভালো থাকবেন। আর আগামী 30 তারিখ থেকে আমরা র্যান্ডমলি পেইড ক্লাসে ব্যাংকের কোর্সটা শুরু করব। ঠিক আছে, তো যারা অ্যাডমিট হবেন তারা অবশ্যই 26 তারিখের মধ্যে অ্যাডমিট হয়ে যাবেন, কারণ আমরা 30 তারিখ থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আবার ইনশাল্লাহ আরেকদিন আমরা লাইভ মাঝে সাথে এইভাবে করব। তবে হয় কি, লাইভ ক্লাসে এত ধারাবাহিকভাবে হয় না, যেটা আমরা করি। এই কারণে লাইভ ক্লাসে কিছু কিছু অঙ্ক আমরা সলভ করি, এই হচ্ছে কথা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।